সাংবাদিকের কর্মসূচি তারপরে মামা এসে ঠেকাইলো ওরা শরীরের রক্তে ভিজে গেছে কোটটি। আসেন ভয় না কিছু নেই, আসেন ছিল ওখানে। ওই আজকে শুনছি যে ওখানে ওই যে সাউরাইলের পাতুরিয়া ঘাটের নাকি বালির টেন্ডার হবে, তো এটাও একটা বিষয় ছিল। এবং ডিসি অফিসে একটা অনুদানের চেক বিতরণ করা হবে ওই সরকারি চাকুরিজীবীদের যারা অসুস্থ ওনাদের। তো ওখান থেকে আমি ওই কাভারেজটা করতে গেছিলাম ডিসি অফিসের মধ্যে। পরে ওখান থেকে আমি নিচে শুনতে পাই যে অনেক হট্টগোল হচ্ছে এবং এই হাতাহাতির মতো পর্যায়ে। পরে আমি নিচে নেমে আসলাম, দেখলাম যে হাতাহাতি ধাক্কাধাক্কি ঘুষাঘুষি হচ্ছে। তো সেটা কাভারেজ করার জন্য আমি আর কি ওই ক্যামেরা চালু করি। ক্যামেরা চালু করার পর ওইটা তারপরে ওরা দেখলাম যে 2-3 মিনিটের মধ্যে আবার বিএনপির কারা যেন আসছিল। ওরা দেখলাম যে ওদের টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে যারা মারামারি করতেছিল। তো এই পর্যায়ে আমি ভিডিও করার পরে আমি ফোনটা আমার পকেটে রেখে দিই। ফোনটা পকেটে রেখে দিয়ে আমি এক সাইডে ওয়ালের পাশে গিয়ে দাঁড়াই, মেহগুনি গাছের পাশে মেহগুনি ওখানে যায় দাঁড়াই। তো সেখানে দাঁড়ানোর পরে ভিডিও করলি কেন এই সে বলতে ভিডিও করলি কেন এইভাবে বলতে আমার মারতে শুরু করলো। মারতে আমার সারা শরীরেই মারলো। ওখানে আর কেউ সাংবাদিক ছিল না, সবাই ওই ডিসি অফিসের যেখানে ওই কার্যালয়ের সামনে সাংবাদিক 3-4 জন ছিল, 4-5 জন ছিল। আমি শুধু একা ওখানে ছিলাম। আমার মারতে কখন যে আমার মাথায় স্টেপ করলো, সম্ভবত ওদের হাতে যে ছুরি টুরি এগুলো ছিল আর কি, ছুরি চাকু এগুলো ছিল। কখন যে মাথায় স্টেপ করছে আমি জানি না। এই মার খেয়ে স্টেপ আমার মাথায় লাগছে আমি বলতেও পারবো না। পিছনে যে রক্তাক্ত হয়ে গেছে, আমার শার্ট কোট সব রক্তে ভিজে গেছে। পরে এই যে বিএনপির আমাদের পিন্টু ভাইয়া ছিল, তারপরে আরও পরিচিত ভাইরা এসে বললো যে ও তো আমাদেরই লোক, ওকে তোমরা মারতেছো কেন? ওই ঠেকায় দেওয়ার পরেও আমাদের মারছে, কিন্তু ওনারা ঠেকাইতেও পারে নাই। তারপরে কখন যে স্টেপ করছে মাথায়, এবং প্রচণ্ডভাবে আমি বুঝতে পারি না। আমার যখন নাকি শার্ট কোট টোট সব মাথা টাথা ঘাটটা রক্তে ভরে গেছে, তখন আমি টের পেলাম যে মাথায় হাত দিলাম, কিরে এখন থেকে হাত ভরা রক্ত। পরে একজন বললো, ভাই আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান। পরে আমাদের এই ডিবিসির দেবদাস ভাই হুন্ডায় চড়ে কোনো রকমে আমি পড়েই যাচ্ছিলাম, ভাই বললাম যে আমি পড়ে যাচ্ছি। পরে আমার নিয়ে আসলো। ওরা অনেকজন ছিল, অনেক মানুষ ছিল ওখানে। ওই সন্ত্রাসীর মতো কার্যকলাপ এগুলি আসলে আমরা সংবাদ করতে গেলেও, একটা ছবি তুলতে গেলেও যদি আমাদের আর ওই কোনো হেনস্থা হইতে হয়, তাহলে আমরা সাংবাদিকতা করবো কিভাবে? আর কি বলবো আমি? আপাতত কোনো খারাপ ঠিক আছে। কিন্তু পিন্টু ভাইরা এসে ঠেকাইছে। এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এই আসামিদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? এবং সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বোচ্চ নিরাপত্তা স্থান যেখানে আমরা মনে করি, এবং সেখানে আপনাদের অনেক পুলিশ সদস্যরা উপস্থিত ছিল, আসলে এই ঘটনায় আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? এটা একটা আকস্মিকভাবে ঘটনাটা ঘটছে। আমরা ইন দি মেন টাইম আমার যে ভিকটিম তার সাথে কথা বলেছি। এই বিষয়ে ভিকটিম যখনই লিখিত দেবে, আমরা লিখিত অভিযোগের প্রেক্ষিতে লফুলি ব্যবস্থা যেটা নিয়ে দরকার নিব। অপরাধী যেই হোক তাকে আমরা লফুলি আইনের আওতায় নিয়ে আসবো।
আচ্ছা, আরেকটা বিষয় আমরা জেনেছি যে ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ ভ্যান ছিল এবং পুলিশের উপস্থিতি ছিল, তো সেই কারণে কিভাবে হামলার শিকারটা হলো বা পুলিশ কোনো ব্যবস্থা নিলেন না? পুলিশ গাড়ি থেকে নামেই নাই তখন। ওখানে পুলিশ ছিল, পুলিশ তৎপরতার কারণে ঘটনাটা বেশি দূর ঘটতে পারে না। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা কি তখন নিয়েছিল? কারণ অনেকে বলতেছে পুলিশ তখন আগায়নি। না না, পুলিশই তৎপরতার কারণে ঘটনা বেশি দূর ঘটতে পারে না। না, আমরা তখন দেখতে পেলাম যে পুলিশ তারা গাড়িতেই ছিল। তৎপরতা চালাচ্ছিল যে ডিএসবি এর ফোন নিয়ে গেছে, সেই জন্য যে তখন ওইখানে যে মারামারি লাগলো বা একজনের এক সাংবাদিকের মাথা ফাটাই দিল, তখন কিন্তু পুলিশের কোনো ভূমিকা পাওয়া যায়। ভূমিকা আমরা দেখতে পাইনি। দেখেন, ওখানে আমাদের 2টা মোবাইল টিম সহ ফিক্সড পার্টি ছিল, প্রায় 16 জন পুলিশ ছিল। এবং পুলিশি তৎপরতার কারণেই ঘটনাটা বেশি দূর ঘটতে পারেনি, বেশি দূর আগে। ঠিক আছে।